পাকিস্তানের উপর হামলা হলে এবার যৌথভাবে জবাব দেবে সৌদি আরব। আবার সৌদি আরবে হামলা হলে পাশে থাকতে হবে পাকিস্তানকে। এমন একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আর এই চুক্তির খবর প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি হতবাক হয়েছে ভারত। তারা সরাসরি এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এ চুক্তি সই করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, দুই পক্ষ ও তাদের প্রতিনিধি দল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। একই সঙ্গে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরীফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি। এদিকে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে। এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সৌদি আরবের আল ইয়ামামা প্রাসাদে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তি প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে তৈরি হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বর্তমানে ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী মোদী এ পর্যন্ত 3 বার সৌদি আরব সফর করেছেন এবং 2016 সালে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আব্দুল আজিজ শেষ প্রদান করা হয়।
মার্কিন নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্ব ও সহযোগিতা জোরদার করার পথে সৌদি আরব। মার্কিন নির্ভরতা কমানোর পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে আলোকপাত করছে রিয়াদ। কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে এই নীতি গুরুত্ব পায় এবং পাকিস্তানের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি এটিকে আরও শক্তিশালী করছে। সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও মজবুত করতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রতিফলিত করবে। চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কোনো পক্ষের উপর হামলা বা আগ্রাসন হলে তা দুই দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে গণ্য হবে। বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক, যৌথ কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে তৈরি হয়েছে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেন। আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। এছাড়া তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন। এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগিতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ। তিনি জানান, চুক্তিটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সব ধরনের সামরিক সক্ষমতাকে অন্তর্ভুক্ত করছে। তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। কাতারের দোহায় ইসরায়েলের হামলার পরপরই এই চুক্তি স্বাক্ষরিত হলো। হামলার লক্ষ্য ছিলেন গাজার মুক্তিকামী রাজনৈতিক নেতারা, যারা মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসেছিলেন। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরব ভবিষ্যতে এমন হামলার সম্ভাবনা বিবেচনা করছে। কাতারে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আরব ও মুসলিম বিশ্বের পক্ষ থেকে। ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC একযোগে জরুরি বৈঠক আহ্বান করেছে। সৌদি এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক অত্যন্ত দৃঢ়। বর্তমান সময়ে এই সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং তারা তা আরও উন্নত করতে আগ্রহী। পাশাপাশি আঞ্চলিক শান্তি রক্ষায়ও দেশটি অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান ও সৌদি আরব কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। 1967 সাল থেকে পাকিস্তান সৌদি সশস্ত্র বাহিনীর 8200-র বেশি সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি দুই দেশ একাধিক যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক 80 বছরেরও বেশি সময়ের ইতিহাস নিয়ে গঠিত। 1940 সালে এই দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় এবং 1942 সালে জেদ্দায় প্রথম মার্কিন মিশন চালু হয়। 1949 সালে এটিকে দূতাবাসে রূপান্তর করা হয় এবং 1984 সালে অন্যান্য বিদেশি দূতাবাসের সঙ্গে মিলিয়ে রিয়াদে স্থানান্তরিত হয়। পুরনো জেদ্দা মিশনটি এখন কনসুলেট জেনারেল হিসেবে কাজ করছে। দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাণিজ্য এবং টেকসই উন্নয়ন নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আর সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি বাজার। দীর্ঘদিনের সামরিক সহযোগিতা, প্রযুক্তি ও শিক্ষা বিনিময়, পাশাপাশি রাজনৈতিক ও মানবিক খাতের যৌথ আগ্রহের কারণে এই সম্পর্ক এখনো দৃঢ় ও গুরুত্বপূর্ণ। সৌদি আরব বলছে, পাকিস্তানের সঙ্গে তারা কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা চুক্তি করছে না। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এতে সন্তুষ্ট নন। অনেকেই মনে করছেন, এবার মুসলিম বিশ্ব নেতারা ট্রাম্পের বিশ্ব দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের সম্পর্ক শক্ত করার পথে এগোচ্ছেন।
উত্তর কোরিয়ার কাছ থেকে 16 আনা সামরিক সহায়তা নিয়ে সেটার 1 আনাও ফেরত দিচ্ছে না রাশিয়া। তারা কোরিয়াকে যে সামান্য প্রতিদান দিচ্ছে তা সারা বিশ্বের চোখেই অসম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে চুক্তি চলছে তা একেবারেই অসম ও একপাক্ষিক, যেখানে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেলেও পিয়ংইয়ং তেমন কোনো উল্লেখযোগ্য সুবিধা পায়নি। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে 2023 সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সহায়তা দিতে প্রায় $9.8 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ, রকেট, ভারী সামরিক সরঞ্জাম ও প্রায় 15,000 সেনা পাঠিয়েছে। এই সহায়তা গত 1 বছর ধরেই চলেছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার বিপুল সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া যে প্রতিদান দিয়েছে তার মূল্য সর্বোচ্চ 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন মধ্যে হতে পারে। এই বিরাট ব্যবধানের কারণে গবেষণায় দুই দেশের সম্পর্ককে স্পষ্টভাবে অসম অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এই চুক্তিতে রাশিয়া বিপুল সুবিধা পেলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে খুব সামান্য, মাত্র 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন কিছু খাদ্য, জ্বালানি এবং সীমিত সামরিক সরঞ্জাম। এই বিরাট পার্থক্য স্পষ্টভাবে দেখিয়ে দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা একপাক্ষিক ও অসম হয়ে উঠেছে। প্রতিবেদনের লেখিকা ওলেনা গুসেইনোভা জানিয়েছেন, রাশিয়া উত্তর কোরিয়াকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহে অত্যন্ত সতর্ক আচরণ করেছে। তার ভাষায়, ক্রেমলিন এখন পর্যন্ত মূলত সাধারণ সরঞ্জাম ও নিম্ন স্তরের সামরিক সরঞ্জামই দিয়েছে, যদিও কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক এয়ারফেয়ার ইকুইপমেন্ট এবং ফাইটার জেট দেওয়ার কথা রয়েছে। বাস্তবে সেগুলোর সরবরাহ খুবই সীমিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে যে সামরিক সহায়তা দিয়েছে তার মধ্যে রয়েছে লাখ লাখ গোলাবারুদ, শত শত রকেট লঞ্চার ও কামান, KN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের ভারী অস্ত্র এবং প্রায় 15,000 সেনা সদস্য। এই বিপুল সহায়তা রাশিয়াকে সবচেয়ে বেশি উপকৃত করেছে। তবে এই সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার জন্য বড় কোনো অর্থনৈতিক সুফল বয়ে আনেনি। দেশটি এখনও তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। রাশিয়া থেকে পাওয়া অর্থের বড় একটি অংশ রুশ ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই আটকে আছে, যার ফলে উত্তর কোরিয়ার হাতে নগদ অর্থ খুব সীমিত পরিমাণে পৌঁছেছে। যদিও বিনিময় পরিষ্কারভাবেই অসম, উত্তর কোরিয়া তবুও এই চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের জন্য মূল লাভ হলো অস্ত্র পরীক্ষার সুযোগ, রাশিয়ার কাছ থেকে কিছু প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তর্জাতিকভাবে কিছুটা স্বীকৃতি অর্জন। ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া প্রধান ফ্রেডরিক স্পোর বলেন, প্রতিদান কম হলেও উত্তর কোরিয়া এই সহযোগিতা চালিয়ে যাচ্ছে, কারণ সামগ্রিকভাবে এই সম্পর্ক তাদের জন্য লাভজনক বলেই মনে করছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রাশিয়া উত্তর কোরিয়াকে ন্যায্য প্রতিদান দিতে বাধ্য হতে পারে, তবে সেজন্য ইউরোপ সহ অন্যান্য দেশকে রাশিয়ার উপর চাপ বাড়াতে হবে, যাতে এমন একতরফা ও অসম সম্পর্ক শেষ হয়। এবার সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। সাইপ্রাসের আকাশে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX মোতায়েনের পর তুরস্ক সরাসরি হুমকি দিয়েছে। আঙ্কারা বলছে, এই পদক্ষেপ দ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তুরস্কের প্রভাব কমাতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। বারাক MX তৈরি করছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একসঙ্গে 150 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী হবে, কারণ এর আগে দ্বীপটি শুধুমাত্র পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বারাক MX মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে। CSP উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগলুর মতে, সাইপ্রাসে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারা নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো অঞ্চলের তুরস্কের প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করবে।
1997 সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালায়। তুরস্ক তখন কঠোর হুঁশিয়ারি দেয়, যা দ্বীপের সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। পরে গ্রিস ক্ষেপণাস্ত্রগুলো নিজের ভূখণ্ডে নিয়ে গেলে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে বারাক MX এর ক্ষমতা S-300 এর তুলনায় অনেক বেশি। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভসিলিস পালমাস জানিয়েছেন, দেশের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেছেন, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত তাদের উদ্বেগের বিষয় নয় এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাইপ্রাসের সার্বভৌম অধিকার। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বীপের আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়েছে। সাবেক IAI ভাইস প্রেসিডেন্ট শাইগাল বলছেন, ইসরায়েলকে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সমন্বয় করে উত্তর সাইপ্রাসের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। এভাবে তুর্কি বাহিনী আক্রমণ করতে পারবে না এবং দ্বীপের আন্তর্জাতিক স্বীকৃত সার্বভৌমত্ব রক্ষা পাবে। বারাক MX উন্নত নজরদারি ব্যবস্থা, 3D রাডার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে। 3D রাডার সর্বোচ্চ 460 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। পাফোস বিমান ঘাঁটিতে এখনও পরীক্ষামূলক ধাপ চলছে। পুরোপুরি সক্রিয় হলে সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাসের জন্য নয়, পুরো ভূমধ্যসাগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তুরস্কের বিমান ও স্থল বাহিনীর লক্ষ্যবস্তু শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই সিস্টেমের রাডার 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম। 1974 সালে গ্রিস সমর্থিত অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সাইপ্রাসে হামলা চালায়। এর ফলে দ্বীপটি দুভাগে বিভক্ত হয়। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। বর্তমান পরিস্থিতিতে বারাক MX এর মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং সাইপ্রাস তুরস্ক সম্পর্ককে নতুনভাবে উত্তেজিত করবে বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাস তুরস্কের উত্তেজনা শুধু প্রতিরক্ষা সরঞ্জামের কারণে নয়, দ্বীপটির ভূরাজনৈতিক ভারসাম্য এবং ইসরায়েলের কৌশলগত প্রভাব বৃদ্ধিও এখানে জটিলতার কারণ। বারাক MX সরঞ্জামের মাধ্যমে সাইপ্রাস আঞ্চলিক শক্তি ভারসাম্যকে মজবুত করছে এবং ইসরায়েলের প্রভাবও বাড়ছে। নেপালে মাত্র 48 ঘন্টার কম সময়ের মধ্যে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন ঘটেছে। তবে এ জয় এসেছে চড়া মূল্যে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠকদের একজন তনুজা পান্ডে। তিনি বলেন, আমরা গর্বিত হলেও এর সঙ্গে মানসিক আঘাত, অনুশোচনা ও ক্ষোভের মিশ্র বোঝাও যোগ হয়েছে। হিমালয়ের দেশ নেপালে গত সপ্তাহের বিক্ষোভে 72 জন নিহত হয়েছেন। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভে সরকারি ভবন, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গত বছরের জুলাইয়ে চালু হওয়া হিলটনের মতো বিলাসবহুল হোটেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের কারণে প্রায় 3 লাখ কোটি নেপালি রুপির বা 2130 কোটি মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক। এ সময় নেপালের বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। 8 সেপ্টেম্বরের ভয়াবহ বিক্ষোভ শুরুর 2 দিন আগে 24 বছর বয়সী পরিবেশ কর্মী তনুজা পান্ডে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি অঞ্চলটির অন্যতম সংবেদনশীল পর্বতশ্রেণী চুরেতে একটি খনি দেখান। তিনি লিখেছিলেন, নেপালের সম্পদের মালিকানা শুধু জনগণের, রাজনীতিবিদদের প্রাইভেট লিমিটেড কোম্পানির নয়। এ সময় সমবয়সীদের প্রতি দুর্নীতি ও জাতীয় সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান তিনি। এশিয়ায় তরুণদের অন্যান্য আন্দোলনের মতো নেপালের জেনজিদের বিক্ষোভও ছিল নেতৃত্বহীন। দেশটির ক্ষমতাবান রাজনীতিবিদদের সন্তান, যাদের নেপো বেবিস বলা হয়, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনগণের ক্ষোভ জমা হচ্ছিল। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ সম্পদের আড়ম্বরপূর্ণ প্রদর্শনীর অভিযোগ আনা হয়। সবচেয়ে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌগত থাবাকে দেখা গেছে। ছবিতে তাকে লুই ভুতো, গুচি, কার্টিয়ার সহ বিলাসবহুল ব্র্যান্ডের বাক্স দিয়ে তৈরি একটি ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর জবাবে সৌগত দাবি করেন, ছবিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার বাবা জনসেবা থেকে উপার্জিত প্রতিটি রুপি জনগণের কাছে ফেরত দিয়েছেন। তনুজা পান্ডে বলেন, এটা দুঃখজনক যে শিক্ষিত তরুণরাও দেশ থেকে বাধ্য হচ্ছেন, কারণ এখানে যে বেতন দেওয়া হয় তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম।
নেপালের গণতন্ত্র খুব একটা পুরনো নয়। মাওবাদীদের নেতৃত্বে 1 দশকের গৃহযুদ্ধের পর 2008 সালে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই সময়ে 17,000-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন, কিন্তু এরপরেও প্রতিশ্রুত স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসেনি। 17 বছরে নেপালে 14টি সরকার গঠিত হয়েছে এবং কোনো নেতাই পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। তনুজা বলেন, আমি মানুষের হাতে পেট্রোল ভর্তি বোতল দেখেছি। তারা সেগুলো মোটর বাইক থেকে পেয়েছিলেন। এরপর তারা সংসদ ভবন আক্রমণ শুরু করেন। আইনে স্নাতক এক তরুণী সুপ্রিম কোর্ট ভবনে অগ্নিসংযোগ দেখে কেঁদে ফেলেন। তিনি বলেন, এটি তার কাছে একটি মন্দিরের মতো ছিল। নেপালে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কিছুটা শান্তি ফিরে আসে। কয়েকদিনের জন্য কারফিউ জারি করা হয়। সপ্তাহের শেষের দিকে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। এই পদের জন্য বিক্ষোভকারীদের পছন্দের তালিকায় ছিলেন তিনি। তনুজা পান্ডের আশা, সুশীলা কার্কি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারবেন। তবে এরপরও নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রুমেলা সেন বলেন, এদিকে নিহত বিক্ষোভকারীদের পরিবার স্বজন হারানোর বেদনা মেনে নেওয়ার চেষ্টা করছে। যুবরাজ নেউপানের 23 বছর বয়সী ছেলে যোগেন্দ্র বিক্ষোভে নিহত হন। ছেলেহারা এই বাবা বলেন, আমরা আমাদের প্রিয় সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে গেছি। তিনি আরও বলেন, সে কিভাবে মারা গেল আমি এখনও তা জানতে পারিনি। যোগেন্দ্র নেউপানের দাদা সৌভাগ্য নেউপান বলেন, পরিবর্তনের দাবিতে আমাদের প্রিয়জন তার জীবন দিয়েছেন। তার রক্ত ও ত্যাগের স্বীকৃতি পেলে ভবিষ্যতে অন্য তরুণদের আর রাস্তায় নামতে হবে না। তনুজা পান্ডে বলেন, তিনি নেপালের ভবিষ্যৎ নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী। তবে গত সপ্তাহের মানসিক আঘাত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই নেপালি তরুণী আরও বলেন, আমরা আর নীরব থাকতে বা অন্যায়কে মেনে নিতে রাজি নই। এটি কেবল একটি মৃদু ধাক্কা নয়, বরং দশকের পর দশক ধরে ক্ষমতা কুক্ষিগত করা ব্যবস্থার প্রতি এক সাহসী চ্যালেঞ্জ। এবার ভয়ঙ্কর দস্যু বাহিনী দেখা গেল উত্তর কোরিয়ার আকাশে। কিম জং উনের নেতৃত্বে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি করেছে। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার আধুনিকৃত বিমান বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কিম তার অস্ত্র ভাণ্ডার দিন দিন শক্তিশালী করে তুলেছেন। ছোট দেশ হওয়া সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্রসহ সামরিক শক্তি দিয়ে চোখ রাঙায় যুক্তরাষ্ট্রসহ বহিঃশত্রুদের। অস্ত্র প্রযুক্তি আধুনিক করা ও ড্রোন সক্ষমতা বাড়াতে এআই এখন উত্তর কোরিয়ার শীর্ষ অগ্রাধিকার। বৃহস্পতিবার রাজধানীর পিয়ংইয়ংয়ে আনম্যান্ড অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্সে এক সফরের সময় কিম বহুমুখী ড্রোন ও নজরদারি চালাতে সক্ষম চালকবিহীন যানের কার্যকারিতা পরিদর্শন করেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির ভিডিওতে দেখা যায় একটি ড্রোন উড়ে নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করছে। এই মহড়ায় কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রোন অভাবনীয় যুদ্ধ দক্ষতা দেখিয়েছে এবং কিম জং উন এতে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, ড্রোন এখন একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হয়ে উঠেছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক করার অন্যতম প্রধান হাতিয়ার। সংবাদ সংস্থাটির মতে, কিম নতুনভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে দ্রুত উন্নয়নের উপর গুরুত্ব দেন এবং বলেন এটি সামরিক বাহিনীর চালকবিহীন অস্ত্র ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ড্রোনের ধারাবাহিক উৎপাদন ক্ষমতা বাড়ানো ও জোরদার করা প্রয়োজন। এই সফরটি এমন এক সময় হলো যখন এক সপ্তাহ আগে কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ব্যবহারের জন্য নতুন ধরনের কঠিন জ্বালানি রকেট ইঞ্জিন পরীক্ষা করেছেন। তিনি এটিকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ প্রসার হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA জানায়, উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। বাড়তে থাকা পারমাণবিক অস্ত্রের মজুত করা একটি প্রাথমিক পর্যায়ের গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচি। বর্তমানে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে প্রায় 10 লাখ সক্রিয় সশস্ত্র সৈন্য নিয়োজিত রয়েছে, যারা দেশের নিরাপত্তা রক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করে। এছাড়াও প্রায় 70 লাখেরও বেশি রিজার্ভ সদস্য রয়েছে, যাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক সংস্থা 38 নর্থের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার কিছু গবেষকের সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে গবেষণা করেছে। এতে বোঝা যায় AI প্রযুক্তিতে পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে তারা বেশ জোরালো চেষ্টা করছে।
উত্তর কোরিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উন্নয়নের জন্য বেশিরভাগ সময় চীনের উপর নির্ভর করে, কারণ চীন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী এআই প্রযুক্তির দেশ। দীর্ঘদিন ধরে তারা চীনের উপর নির্ভরশীল হলেও কিম জং উনের নেতৃত্বে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেন, যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি করে। তবে বিশ্লেষকদের মতে এতে রাশিয়া যতটা লাভবান হয়েছে, উত্তর কোরিয়া ততটা হয়নি। রাশিয়াকে বড় অঙ্কের অস্ত্র ও সৈন্য দিলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে কম সাহায্য। তবে এই বিষয়ে বিশ্লেষকরা বলেছেন, যেসব উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে তারা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে, বিশেষ করে ড্রোন কিভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা শিখছে। এই অভিজ্ঞতা উত্তর কোরিয়ার সামরিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ অনুসারে উত্তর কোরিয়া বর্তমানে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থানে রয়েছে। দেশের সামরিক সক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা যুক্তরাষ্ট্র ও তার নিকটস্থ মিত্রদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে তার দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব শক্তি হিসেবে অবস্থান তৈরি করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তিনি ড্রোন প্রযুক্তিকে দেখছেন। ফ্রান্স জুড়ে জনতার অসন্তোষ তীব্র হচ্ছে। ধর্মঘট ও বিক্ষোভ এমন আকার নিয়েছে যা সরাসরি ম্যাক্রোর সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রাজধানী প্যারিসে গণপরিবহন, স্কুল, বিমান ও ট্রেন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নজরে রাখছে এবং বিশেষ সতর্কতা জারি করছে। মার্কিন নাগরিকদের বলেছে বিক্ষোভ চলমান এলাকায় না যাওয়ার পাশাপাশি অতিরিক্ত সতর্ক থাকার। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে এই অস্থিরতা শেষ পর্যন্ত ম্যাক্রো সরকারের পতনে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ সতর্কতা জারি করেছে। প্যারিসে গণপরিবহন বন্ধ হওয়ায় শহরের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে, বন্ধ হয়েছে কিছু স্কুল। যাত্রী ও পর্যটকদের বলা হয়েছে বিক্ষোভ ও ধর্মঘট চলমান এলাকায় না যেতে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মার্কিন রাষ্ট্র দূতাবাস সহ একই সতর্কতা জানিয়েছে। ফ্রান্সে ধর্মঘট বা বিক্ষোভ নতুন ঘটনা নয়। দেশটি প্রায়ই সামাজিক অর্থনৈতিক অসন্তোষের কারণে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। এবারও পরিস্থিতি এর ব্যতিক্রম নয়। প্যারিসে রাষ্ট্রীয় বাজেট কাটছাঁট এবং সামাজিক সুরক্ষা কমানোর পরিকল্পনার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ আগেভাগেই টিয়ার গ্যাস ব্যবহার করে সতর্কতা নিয়েছে। রাতের অন্ধকারে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে। ন্যান্টেন্স ও লিও শহরে পুলিশের দমন অভিযান ও বিক্ষোভ চলছে। পুলিশ টিয়ার গ্যাস ও নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার করছে। সহিংসতা দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা সরকারের বাজেট কাটছাঁট ও সামাজিক নিরাপত্তা নীতি বাতিলের দাবি করছে। প্রস্তাবিত নীতির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের উপর বোঝা বেড়েছে। ইতিহাস দেখিয়েছে, সাধারণ জনগণের অসন্তুষ্টি তীব্র হলে অনেক সরকারই ক্ষমতা হারিয়েছে। ফ্রান্সের সরকার বিক্ষোভ মোকাবেলায় প্রায় ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে। এরা মূলত যান চলাচল সচল রাখা এবং অশান্তি রোধে কাজ করছে। প্যারিসে এক বাস ডিপোতে প্রাক ভোরে পুলিশের টিয়ার গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে। ফ্রান্সের পুলিশ বলছে তারা সবসময় নজর রাখছে এবং চেষ্টা করছে যাতে নাগরিকরা নিরাপদে তাদের মত প্রকাশ করতে পারে। ট্রেন ও মেট্রো কর্মী ইউনিয়নের নেতা ফ্যাবিয়েন ফিলেদিও বলেছেন, সরকার ক্রমাগত দরিদ্র জনগণের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে। তিনি চেয়েছেন উচ্চ আয়ের মানুষদের কর বাড়িয়ে দায়িত্ব ভাগ করা হোক। বিক্ষোভকারীরা দাবি করেছে সরকারকে নিম্ন আয়ের মানুষদের সুরক্ষা নিতে হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজেট কাটা বা কঠোর নীতি গ্রহণে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্বের সংবাদ মাধ্যম ফ্রান্সের বিক্ষোভকে গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, অস্থিরতা ইউরোপ জুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। পরিবহন ব্যবস্থা ভেঙে গেছে, আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার যদি শ্রমিক ইউনিয়নের সঙ্গে সংলাপের মাধ্যমে বাজেট এবং সামাজিক নিরাপত্তা নীতি পুনরায় মূল্যায়ন করে, তাহলে জনগণের আস্থা ফিরে আসতে পারে, শান্তিপূর্ণ সমাধানের পথও খুলে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট দেবে। আমেরিকার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সাময়িক শান্তি বিরাজ করলেও ধর্মঘট ও বিক্ষোভ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। ফ্রান্সের প্যারিস ও অন্যান্য শহরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। নাগরিকদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, পরিবহন ব্যবস্থা থমকে যাচ্ছে। সরকার ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সমঝোতা না হলে অস্থিরতা কমানো সম্ভব নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছেন।